আমরা আজকে যেটা বিএনপি তাদের আসন ঘোষণা করেছে, প্রথমত বিএনপির বিষয়ে আমাদের দুটি কথা। আমরা শুনতে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন তারা আরো আগে ভালো হতো, এই জন্য উনি আসতেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আসুন গণতন্ত্র চর্চা করি, একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। দ্বিতীয় বিষয় হলো গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশের দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন, খালেদা জিয়া, উনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই যে এই তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। ওনার থেকে যে ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা আসে, সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না, বরঞ্চ সেখানে আমরা গণতন্ত্রের পন্থাকে রুদ্ধ করার জন্য অপচেষ্টা দেখি। সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন, আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা রয়েছে সেটাই সুসংহত হবে। এবং উনি জুলাই অভ্যুত্থানের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান না হলে উনি ইলেকশনটা করতে পারতেন না। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন, সেটাও উনি এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার, সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের হলো 50% যে তরুণ সমাজ, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো। এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। এজন্য ছাত্রদল, যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে খারিজ হয়েছেন। আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন, সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আসুন, আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। আর ভাই একটি কোশ্চেন করেছেন যে আমার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে। তা আমি শুধু একটি কথাই বলবো, বাংলাদেশে গত 1 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না, এগুলো ভূতে করেছে। এবং ওই দলটাকেও এখন ভূতে পেয়েছে। তো বাংলাদেশে আসলে কোনো, এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত। এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে। এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, সেগুলোর বিরুদ্ধে হলো মামলা হামলা না, অনেক কিছু তারা করবে, কিন্তু আমরা ভীত নই। তবে এটার মধ্য দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি, আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার সে যে বড় দল হোক, যত বড় হনু হোক, যত বড় সন্ত্রাস হোক, হয়তো তারা থাকবে বাংলাদেশে, চাঁদাবাজরা থাকবে, সন্ত্রাসীরা থাকবে, দুর্নীতিবাজরা থাকবে, অথবা আমরা বেঁচে থাকবো। বাংলাদেশের শক্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ। আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আজকে এখানে বলছিলেন যে আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। এর আগে পরশুদিন সংবাদ সম্মেলনে আইন ইসলাম একই কথা বলেছিলেন, কিন্তু স্বাধীন মালিক আজকে বলেছেন যে সংসদ, সেক্ষেত্রে সংসদে না থাকলে আইন পাস করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টার কোনো আইন পাস করার বলেছেন। শাহিদিন মালিক হলো ওই যে কেউ বলে দল কানা, সে হলো জ্ঞান পাপী। এই জন্য শাহিদিন মালিক যেটা বলেছেন, আপনারা গণঅভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করতেছিল, তখন একটা বিবিসি রিপোর্ট হয়েছিল, শাহিদিন মালিক কিছু কথা বলেছিল, আপনারা দেখেছিলেন সেটা। সেখানে সেই গণঅভ্যুত্থান ইন্টারপ্রিটেশন দিচ্ছেন। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয়, এখানে রাষ্ট্রপতিও করতে পারে, যে কেউ করতে পারে। কিন্তু আমরা মোরাল জায়গা থেকে এবং এই পবিত্র সনদে চুপ করে হাতের কোনো সাইন আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্টত। ফলত এখানে ডক্টর ইউনূসকেও স্পষ্ট থাকতে হবে। এবং আপনি দেখেন, এই ডক্টর ইউনূস এখন যে অবস্থায় যাচ্ছেন, ওনাদেরকে একবার হলো বিএনপি এসে ভয় দেখায়, একবার হলো জামায়াত ভয় দেখায়। তো ওনাদের যদি ভয় পান তাহলে তো সমস্যা। আমরা ভয় পাই নাই, উপদেষ্টারা কেন ভয় পাবেন? এই জন্য উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকেও বলবো, যদি ভয় পান আমরা তো আছি, সমস্যা নাই। আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা জামায়াতকেও ভয় পাই না, বিএনপিকেও ভয় পাই না। কারণ আমাদের ইথিক্যাল লড়াই আছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ধর্মীয় ফেসিবাদ, এগুলোর বিরুদ্ধে। অনেকে বলা হয়ে থাকে যে আসলে আমরা জামাত, বিএনপির বিরুদ্ধে কথা বলি, আমরা কোনো দলের বিরোধী নই। আমরা বাংলাদেশে একটা সংস্কার চাই। এখন সংস্কারের যদি বাধা দিতে আসে, তাহলে তো শক্ত বাধা আমাদের থেকেও প্রতিরোধ হবে। আমরা ওই যে স্লোগানে আসে
যে বাধা আসলে বাঁধবে লড়াই, সেখানে আমরা ইনশাল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করবো তাদেরকে। আবার অনেকে প্রতিরোধ শব্দ আওয়ামী লীগ মনে করেন না, এটা সত্যিকার বাংলাদেশের প্রতিরোধ। ভাই আমার 2 নম্বর প্রশ্নটা আসলে আটটা হয়ে গেছে। আপনার শেষে যে লাইনটা ছিল যে বাধা আসবে আবার বাধা দেওয়া করবে, ঠিক আছে? এই রাজনীতির যে বর্তমান যে পরিস্থিতি, এক দল আরেক দল যাচ্ছে, এই পরিস্থিতিতে আসার মূল কারণটা কি, আর কারাই এই পরিস্থিতিতে নিয়ে এসে দাঁড়া করাবে? সংস্কারের বিষয়ে সিগনেচার করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এরকম ধরনের একটা মনোভাব অনেকের মধ্যে ছিল, কিন্তু সংস্কারে সাইন করলেই যে সমস্যার সমাধান হবে না সেটা এতদিনে আমরা বুঝে গেছি। যদি সনদে আমরা সেদিন সাইন করে ফেলতাম তাহলে বাস্তবায়নের আলাপগুলো এতদূর পর্যন্ত আসতো না। অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই দিন যখন জুলাই সনদে স্বাক্ষর না করলো তখন অনেক দল বলার চেষ্টা করেছে যে এনসিপি রাজনীতির মধ্যে দিয়ে শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবতা হলো যে সেই দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদে স্বাক্ষর না করে বরং বাংলাদেশের গণতন্ত্রের বিজয়কে সমুন্নত রাখার পথকে আমরা ধরে নিয়েছি এবং সেই দিকেই আমরা অগ্রসর হচ্ছি। যদি কোনো ধরনের বাধা তৈরি করা হয় জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে, এবং যে পক্ষ থেকেই এই বাধাটা তৈরি করা হবে জনগণ তাদেরকে প্রতিহত করবে এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো কথা বলার আগে থেকেও মানুষেরা নিজেদের মধ্যে আলাপগুলো করেছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন দরকার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন দরকার। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে, এটা কোনো কৃত্রিম আকাঙ্ক্ষা নয়, পরিবর্তনের আকাঙ্ক্ষা একেবারেই নিরেট প্রাকৃতিক এবং মানুষের ভিতর থেকে উঠে আসা আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, সেটা যদি কোনো দল করে, ইভেন যদি সরকারের ভিতরের কোনো অংশও সে চেষ্টা করে, অবশ্যই বাংলাদেশের মানুষ সেই চেষ্টাকে প্রতিহত করবে এবং বাংলাদেশের সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা হবে, সেটাকে নিশ্চিত করে নিয়েই বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যাবে। ভাই প্রশ্নের উত্তর যেমন আমি পেলাম না, আমি বললাম যে এই যে পরিস্থিতি, গণভোট অন্যান্য বিষয়গুলো নিয়ে ইসলামী দলগুলো আন্দোলন করছে, বিএনপি গণভোটের বিষয়ে যে একই সময় নির্বাচনে গণভোটের বিষয়ে আপনারাও এক কথা বলছেন, এই যে এখন ফ্লাডের পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কারা? এখানে রাজনৈতিক দলের যে সংস্কৃতি, এটার একটা দায় আছে, মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, যে বিশ্বস্ততা একটা বিষয় আছে সেটা নাই। আরেকটা হলো যে সরকারেরও একটা প্রবলেম আছে, সরকার এখন ভ্যাকেশনে আছে। আপনি দেখেন যে কবে সংস্কার কমিশনের সুপারিশমালা দিয়েছে, তারা আজকে মিটিং করলো, একটা প্রেস ব্রিফিং এ গেল তারা। তো সরকার যদি এই ভ্যাকেশন সময়টা না কাটাইতো, আমোদ প্রমোদে না থাকতো তারা, তাহলে হয়তো এই উত্তরটা আরো আগে হতো। এখন সরকার ভ্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়েছে। এবং এই গণভোটের যে প্রশ্নটা এসেছে, এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে, এই দ্বন্দ্ব যুদ্ধ, মল্লযুদ্ধটা তারা রাজপথে নিয়ে এসেছে। ফলে সরকার থেকে জামায়াতও চাচ্ছে কিছু দাবি দাওয়া দিয়ে, কিছু বেশি সুযোগ সুবিধা নিয়ে সরকারের কিছু আসনে জয়ী হওয়ার জন্য বিএনপিও সেটা চাচ্ছে। আপনারা দেখেছেন ইসরাকের যে কেসটা এসেছিল, তারা মাঠে আন্দোলন দিয়ে সরকারকে বাধ্য করলো লন্ডনে একটা দেশ বিরোধী চুক্তি করার জন্য। এখন তারা আবার এই নোট অফ ডিসেন্টের, যেটা গণতন্ত্র বিরোধী একটা কাজ, জনগণ বিরোধী একটা কাজ, এটা দিয়ে প্রেশার দিয়ে সরকারকে আরেকটা কাজে তারা বাধ্য করাচ্ছে। আর জামায়াত বলতেছে বিএনপি যদি করাইতে পারে তাহলে আমি কেন করাবো না। এই জন্য জামায়াত বিএনপির দেখা দেখি সে উদ্যোগী হয়ে সরকারকে এই প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনি ভ্যাকেশন থেকে উঠুন, বিএনপি জামায়াতকে নিয়ে বসুন, এই যে এদের 53 বছরের যে নিজেদের মারামারি সংস্কৃতি, এই দুটা দলকে একটু বুঝিয়ে ভালো একটা সংস্কৃতিতে তাদেরকে নিয়ে আসুন। যদি এই দুটা দল ভালো কোনো সংস্কৃতিতে না আসতে পারে তাহলে সংস্কার আসলে কাগজে কলমে থেকে যাবে। এই দুটা দল আসলে সংস্কার তো নিজেদের মস্তিষ্কে আগে বাস্তবায়ন করতে হবে। তো তারা যে বাস্তবায়ন করতেছে না, তাদের সেই জিনিসটা তো তারা এখনো দেখানো শুরু করেছে। আর আপনি যে শাহিদ মালিকের কোশ্চেনটা করেছেন, সেটা নিয়ে একটা লিগ্যাল এক্সপ্লেনেশন আছে, এটা আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই দিলেন। শাহিদ মালিক স্যার যেটা বলেছেন, একটা ইন্টেনশন আছে আর একটা হচ্ছে লিগ্যাল উনি ইন্টারপ্রিটেশন দিয়েছেন। ওনার যে লিগ্যাল মতামতটা দিয়েছেন, আপনি যদি ওটা পড়েন দেখবেন আমরা যেটা বলছি সেটা একটা প্রতিচ্ছবি। সেটা ওনার ইন্টেনশন, আমরা যা বলছি সেটা না। আমি একটু ব্যাখ্যা করি। উনি বলছেন, উনি কিন্তু জুলাই সনদ যখন হলো তখনও বলেছেন যে এটা আবার কেমন ডকুমেন্ট, এটা সুপ্রা কনস্টিটিউশনাল একটা ডকুমেন্ট, এই পরিবর্তন তো কনস্টিটিউশন অ্যালাউ করবে না, রাইট? ওনার ইন্টেনশন হচ্ছে এই সংস্কারটা যেন না হয়। শাহিদ মালিক একমাত্র লিগ্যাল এক্সপার্ট না, বাংলাদেশে আরো অনেক লিগ্যাল এক্সপার্ট আছে, বিশ্বে আরো অনেক লিগ্যাল এক্সপার্ট আছে। অন্য লিগ্যাল এক্সপার্টদের সাথে যারা ঐক্যমত্য কমিশনে যারা কনসাল্ট করেছেন, যারা প্রথিতযশা লিগ্যাল এক্সপার্ট, তারাও কিন্তু মতামত দিয়েছেন যে হ্যাঁ, বর্তমান সংবিধানের অধীনে এই সংস্কারটা আনা সম্ভব না, কারণ আমরা একটা আমূল পরিবর্তন আনার কথা বলছি।
তো আমাদের বর্তমান সাংবিধানিক যে কাঠামো আছে এর বাইরে যেতে হবে, এবং এর বাইরে যে আমি যখন আনতে যাব তখন কিন্তু আমি এটা চুপ্পু সাইন করছে না ডক্টর মোহাম্মদ ইউনূস সাইন করছে সেটা মূল কথা না। কারণ এই সংবিধান এই যে সংস্কার করার কথা সেটার পাওয়ারটা দেয় না। আমরা পাওয়ারটা নিচ্ছি গণ অভ্যুত্থান থেকে, যেখানে 1400 বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছে। তাদের আকাঙ্ক্ষা হচ্ছে সংবিধানটা সংশোধন করা। এখন সেটা যদি একজন লিগ্যাল এক্সপার্ট বলেন না সংবিধান সংশোধন করা যাবে না, আর জনগণ বলছে যে আমি সংবিধান সংশোধন করতে চাই, সকল পলিটিক্যাল পার্টি এসে বলছে আমি সংশোধন করতে চাই, আপনি তার কাছে যাবেন না, লিগ্যাল এক্সপার্ট বলছে না আমি এটা হতে দিব না, আমার মতামত এটা করা যাবে না। এটা একটা অ্যাবসার্ড একটা জায়গায় চলে আসছে। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। থ্যাংক ইউ।